প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। তবে আসন্ন ব্রিক্স সম্মেলনে তার যোগ দেওয়ার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, এমনটা মনে করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকায় দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন তিনি। ত্রিবেদীর মতে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয় এমন কোনো বিষয় নেই। রিপোর্ট সুফিয়ান ফারাবীর। প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার। জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে হৃদ্যতাপূর্ণ। মিটিংটা খুবই ভালো হয়েছে and I am looking forward for a relation which is absolutely the foundation of which is the mutual benefit from people to people. প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ত্রিবেদী জানান, বৈঠকে এ বিষয়ে আলোচনা না হলেও প্রধানমন্ত্রীর সফর দুদেশের সম্পর্ক এগিয়ে নেবে। The prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful and we are all looking forward to that. ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরেই। এর মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির দিকে এখন নজর ঢাকার। ত্রিবেদীর মতে আলোচনার মাধ্যমে সমাধান হবে না এমন কোনো বিষয় নেই। There is no problem which cannot be sorted out with the mutual understanding. Ultimately at the end of the day it is people. From people to people, whatever is beneficial to both the democracies and the... হাই কমিশনার বিশ্বাস করেন, দুদেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল চালিকা শক্তি। I'm looking forward to everything which is positive, and I can tell you we had a great meeting with lot of positivity. সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্ব, সমতাকে সামনে রেখে বাংলাদেশ ভারত সম্পর্ক পুনরুদ্ধারে একমত হয়েছে দুই দেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ সব অংশীদার দেশের সাথে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি। কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার, আর বিশেষ ইস্যুগুলিতে কথা বলবার সময় তো পড়েই আছে। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে প্রবেশের সাথে সাথে বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতারা। বিকেল ৫:১৫টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছাতেই তাদের পথ রোধ করে পুলিশ। পরে ঢাকা সিলেট মহাসড়কেই অবস্থান নেন এনসিপি নেতারা। বিকেল ৪:৩০টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা পর বিকেল ৫টার দিকে হবিগঞ্জের উদ্দেশ্যে আবারও যাত্রা করেন তারা। তবে বাহুবল উপজেলার কামাইছড়ায় আবারও তাদের আটকে দেওয়া হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই তারা অবস্থান করছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ নেতারা উপস্থিত রয়েছেন। এর আগে পূর্ব ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচি এড়াতে
হবিগঞ্জ সদরে 144 ধারা জারি করে প্রশাসন। আদেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় 5 জনের বেশি মানুষ সমবেত হওয়া যাবে না। বন্ধ থাকবে মিছিল, মাইকিং, স্লোগান এবং পিকেটিং। দর্শক, এই মুহূর্তে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিলাদ, একটু জানতে চাই এনসিপি নেতারা এখন ঠিক কোথায় অবস্থান করছেন? আমরা যতটুকু জানি তারা অবস্থান নিয়েছেন ঢাকা সিলেট মহাসড়কে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। সবকিছু মিলে একটু বিস্তারিত জানতে চাই। নান্সি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছিলেন, নিরাপত্তার কোনো কমতি নেই। ইতিমধ্যে প্রায় কয়েকশো পুলিশ, এপিবিএন এবং 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং আপনি জানেন যে হবিগঞ্জ পৌর শহরে 144 জারি করা হয়েছে এবং এখন বাজে রাত 8টা। আমরা সর্বশেষ যেটা জেনেছি সেটি হচ্ছে তারা কামাইচড়াতেই এখনও তারা আছেন এবং অবস্থান নিয়েছে এবং কামাইচড়া একটি পুলিশ ফাঁড়ি আছে। এখানে সার্জিস আলম কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছেন যে এখানে নাহিদ ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি দল তারা কামাইছড়া থানায় যাবেন এবং গিয়ে সেখানে তারা গতকালকে হবিগঞ্জের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাদের নেতাকর্মী আহত হচ্ছে, সেটি নিয়ে তারা একটি মামলা দায়ের করবেন অনলাইনে এবং এই মামলা দায়ের করে ওনারা সম্ভবত ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। অথবা হবিগঞ্জ শহরে আসার সম্ভাবনা খুবই কম, যতটুকু আমরা বিভিন্ন সোর্স এবং নানা নেতৃবৃন্দের সাথে কথা বলে জেনেছি। ফলে যেটি হয়েছে যে হবিগঞ্জের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মুড়ে মুড়ে শহরের পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রথমে তারা মৌলভীবাজার থেকে রওনা দিয়ে 4:30টায় বিকেল 4:30টায় তারা চাকন্যাতে আসেন এবং চাকন্যাতে এসে তারা আটকে দেয় পুলিশ। এবং পুলিশ যেটা বলছে সেটি হচ্ছে তাদের নিরাপত্তার সাথে, যেহেতু 144 দ্বারা জারি করা হয়েছে, ফলে যদি তারা শহরে ঢুকেন তারা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় এবং তার নেতাকর্মী যাতে কোনো ধরনের আহত না হন এবং যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়, মূলত সেই কারণেই 144 দ্বারা জারি করা হয়েছে। এবং বিপুল সংখ্যক এবং হবিগঞ্জে শুরু থেকে মানে চাকন্যার পর থেকে হবিগঞ্জের জেলা শুরু, সেখান থেকে প্রায় 4 থেকে 5টি স্তরে পুলিশ মোতায়েন করেছে। এবং সার্জিস আলম যেটি বলছিলেন সেটি উনি বলেছিলেন যে বর্তমান সরকারকে দায়ী করে বলছিলেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো যে পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে আটকানো হয়েছে। পুলিশ প্রশাসন যেটা বলছে যে আপনার নিরাপত্তার স্বার্থে তারা মূলত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে তারা যেটা বলছেন যে এখানে মাটির ট্রাক, তারপরে সিএনজি, এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়েছে এবং সর্বশেষ তারা 4টি পথ তারা পাড়ি দিয়ে এই মুহূর্তে তারা কামাইছড়াতে আছেন এবং কামাইছড়াতে পরে প্রায় 50 কিলোমিটার হচ্ছে হবিগঞ্জ সদর, যেখানে আমি দাঁড়িয়ে আছি। হয়তো তারা যদি মামলা 5 সদস্য কমিটি তারা যাবেন, গিয়ে যদি মামলা তারা গ্রহণ করেন, মামলা তারা দিয়ে তারা হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন অথবা হবিগঞ্জ শহরে আসতে পারেন। তবে যেহেতু এখানে হবিগঞ্জ শহরে আমরা যেটা কথা বলে জেনেছি যে তারা হবিগঞ্জ শহরে এই মুহূর্তে আসার সম্ভাবনা খুবই কম। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যে নিরাপত্তার স্বার্থেই হবিগঞ্জ শহরে 144 জারি করা হয়েছিল এবং সকাল থেকে আমি ছিলাম, কোথাও কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি আমরা দেখিনি। বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দরা তারা তাদের নিজস্ব অফিসে তারা ছিলেন। তারা যেটা বলেছেন যে যদি তারা এনসিপি যদি তাদেরকে নিয়ে কোনো কটূক্তি করতো বা যেহেতু গতকাল করেছে, তাহলে তারা হয়তো পাল্টা একটা প্রতিবাদ বিক্ষোভ করতে পারেন। তবে এখন পর্যন্ত হবিগঞ্জ শহরে শান্তই আছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং সবকিছু মিলে মিলাদ, ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে। দর্শক, হবিগঞ্জে 144 ধারা জারি রয়েছে হবিগঞ্জ সদরে এবং এনসিপি নেতারা সেখানটাতে ঢুকতে পারেনি, সেই খবরাখবরই তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে হবিগঞ্জে এনসিপি নেতা, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটি। বুধবার বিকেলে খাগড়াছড়ির মহাজনপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয় থেকে
চেঙ্গি স্কয়ার ঘুরে এসে প্রতিবাদ সমাবেশ করেন জেলা ও বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিএনপি এমন কাজ করবে তারা আশা করেননি। জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে, ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেই হুঁশিয়ারিও দিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। দ্রুততম সময়ের মধ্যে ভূমিকম্প মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হবে। পাশাপাশি ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রস্তুত করা হবে 1 লাখ স্বেচ্ছাসেবক। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল 4টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই সভায় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে। দ্রুত বাকি 30,000 স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হবে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। দর্শক, সাবেক বস্ত্র পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এই মুহূর্তে ডিবি অফিসে আছেন আমাদের সহকর্মী মুহিম মিজান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মুহিম, একটু জানতে চাই, আব্দুল লতিফ সিদ্দিকীকে কি অভিযোগে আসলে গ্রেফতার করা হলো বা আগে কোনো মামলা ছিল কিনা, বিস্তারিত একটু আমাদেরকে জানাবেন। গ্রেপ্তার করা হয়েছে আজকে বিকেলে গুলশানে তার বাসা থেকে। ডিবি পুলিশ এখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। আপনি জানেন যে গত সোমবার শাপলা চত্বরের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগপত্রে আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক যে পাট ও বস্ত্রমন্ত্রী, তার নাম রয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মজার বিষয় হচ্ছে, আজকে আব্দুল লতিফ সিদ্দিকী সিএমএম আদালতে একটি মামলা হাজিরা দিতে গিয়েছেন এবং তিনি আজকে সকালে শুনেছেন যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সে ওইখানে গিয়ে সিএমএম আদালতে গিয়ে হাজিরা দিতে গিয়েছেন এবং সেখানে তিনি আসলে জামিন আবেদন করেছেন এই মামলাটি, শাপলা চত্বরের ঘটনার মামলাটি। এবং যখন তিনি জামিন পাননি, কারণ এই মামলাটি তো আসলে সাধারণ মামলা নয়, এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যে যদি এর মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার না করে তাহলে আগামী রবি বা সোমবার তিনি নিজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে হাজির হবেন বা আত্মসমর্পণ করবেন। সেটি আসলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এটি বলার পর আজকে বিকেলে ডিবি পুলিশ তার আত্মসমর্পণের অপেক্ষা করেনি। ডিবি পুলিশ আজকে বিকেলবেলা গিয়ে তার বাসায়, গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং ডিবি প্রধান শফিকুল ইসলাম তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল লতিফ সিদ্দিকীকে। যেহেতু এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, সেহেতু আসলে ডিবি পুলিশের এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু নেই। আগামীকাল প্রথা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে সোপর্দ করা হবে। বাদ বাকিটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা তার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সেই সমস্ত বিষয়গুলো যদি গণমাধ্যমের সাথে সুনিশ্চিতভাবে বলে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বলে, সেই বিষয়টি আগামীকালকে জানা যাবে। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি আব্দুল লতিফ সিদ্দিকী, সেহেতু ডিবি পুলিশ শুধু গ্রেপ্তার করে আগামীকালকে তাদের হাতে সোপর্দ করবে। এইটুকুই হচ্ছে ডিবি পুলিশের কাজ। অন্যথায় ডিবি পুলিশের কোনো মামলা তাকে গ্রেপ্তার করা হয়নি। মামলার গ্রেপ্তার করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায়। ন্যান্সি। মুহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুহিম মিজান আমাদেরকে জানাচ্ছিলেন যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের আপডেট। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ একাধিক দাবি জানিয়েছে দলটি। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামাত। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে।
বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে আসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়েছে। এই নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করবে। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির নিয়োগ যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরায় এবং বাধা। এবং জনাব শামসুল আলম সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, আমাদের রাজনৈতিক সহকর্মী এবং সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির নির্বাচনী আসন পুনর্বিন্যাস একটা কমিটি আছে। সেই কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আজকের আলোচনায় যখন আমরা এই অভিযোগটা করেছি, বাইদি ভাই কথার মাধ্যমে আমরা এটা জেনেছি যে সেই কমিটির দায়িত্ব পালনের প্রয়োজনেই তিনি এই ইলেকশন কমিশন অফিসেও একবার এসেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও করে জামায়াত। এমপিওভুক্ত শিক্ষক যারা, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন, এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। তো যে দলের রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে। সাতক্ষীরা 4 আসনের এমপির বিষয়ে তিনি জানান, গাজী নজরুলকে বহিষ্কারের পর তাকে নিয়ে কিছু বলার নেই দলটির। যেহেতু তিনি দল থেকে বহিষ্কৃত, তা বহিষ্কৃত অর্থ হলো তিনি আমাদের দলে নাই। যশোরের এমপির বাড়িতে আক্রমণে সরকারি দলের উপর অভিযোগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। একজন মাননীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা করা, ওই মেয়েটার গায়ে হাত তুলেছে, মাননীয় সংসদ সদস্যের স্ত্রীর গায়ে হাত তুলেছে। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। ফারজানা আক্তার, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।